হ্যালো এভরিওয়ান, দিস ইজ জ্যাক প্রীতম সরেন। তো আজকে নতুন একটি জেনারেটিভ এআই এর ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে ভিডিওটা একটু লম্বা হতে পারে, কারণ আজকে আমরা শিখব হচ্ছে রানেবলস নিয়ে। তো এখানে কিছু কিছু টপিকস আছে যেটা আমাদের জানা উচিত, এবং আমি চেষ্টা করব আজকে এই ভিডিওর মধ্যেই রানেবলসটা শেষ করার। ঠিক আছে, তো রানেবলসটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক জেনারেটিভ এআই। যখন আপনি এটা নিয়ে স্টাডি করবেন তখন এই টপিকটা আসবে, যখন ল্যাংচেন নিয়ে কাজ করবেন তখন এটা নিয়ে অবশ্যই আপনার সামনে আসবে এই টপিক্সটা। ঠিক আছে, তো এটা অনেক কিছু করে থাকে, অনেক আপনাকে ফ্লেক্সিবিলিটি দেয়। তো আজকে চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট চ্যাপ্টারে শুরু করি। ঠিক আছে, তো ভিডিওটা লম্বা হতে পারে, তো শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করা হলো। তাহলে শেষ পর্যন্ত আপনি রানেবল সম্পর্কে একটা ভালো লেভেলের নলেজ আপনার জানা হবে। ঠিক আছে, একটা ভালো লেভেলের নলেজ আপনার হবে। ঠিক আছে, তো চলুন শুরু করি। তো ল্যাংচেনে আপনার একটা কনসেপ্ট ছিল যেটা আমার জানা মতে অবসোলেট হয়ে গিয়েছে, সেটা হচ্ছে ল্যাংচেনে একটা চেইনস নামে একটা কনসেপ্ট ছিল। ঠিক আছে, সেটা একটা সমস্যা সমাধান করার চেষ্টা করেছিল। বিষয়টা হচ্ছে যে আমাদের ডেভেলপারদের অনেকগুলো কোম্পানি একসাথে ম্যানুয়ালভাবে কানেক্ট করতে হতো। ঠিক আছে, তো প্রতিবার এক এক ধরনের কোড লিখতে হয় আমাদেরকে স্বাভাবিকভাবে। তো তারপরে সেটার সাথে আমাদের ফ্লো ম্যানেজ করতে হয়, এক কোম্পানির আউটপুট অন্য কোম্পানির আবার পাঠাতে হয়। তো এতে কোড অনেক বড় হতে থাকে, আর তারপরে কি হয় জিনিসটা যে আমাদের মেনটেন করা অনেক কঠিন হয়ে যায়। ঠিক আছে, তো ল্যাংচেন তখন বলল যে যদি আমরা এই সব স্টেপকে একসাথে একটা পাইপলাইন দিয়ে যদি বানিয়ে আমরা তৈরি করে দিই, তাহলে আমাদের খুবই ইজি হবে। না, চেইনের মূল ধারণাই হচ্ছে খুব সহজ, যে অনেকগুলা কম্পোনেন্ট হচ্ছে একসাথে কানেক্ট করে একটা পাইপলাইন বানায় দেওয়া হবে। তাহলে আপনি এটা খুব ইজিলি তৈরি করতে পারবেন। তাহলে আপনি এটাকে খুব ইজিলি আপনি হচ্ছে আপনার যেই কোডের সেটা খুব ভালো লেভেলে অপটিমাইজ হতো। ঠিক আছে, তো ধরুন আপনার হচ্ছে ফ্লো ছিল এরকম যে প্রম্পট হচ্ছে তৈরি করো, তারপরে মডেল কল করো, তারপর আউটপুট কি পার্স করা। ঠিক আছে, দেন চেইন ব্যবহার করলে কি হলো, আমাদের চেইন ব্যবহার করলে আমরা হচ্ছে কি করতেছি, প্রম্পট থেকে এলএলএম তারপরে পার্সার। ঠিক আছে, এখানে ডেভেলপার শুধু পাইপলাইনটাই রান করবে, আর ভিতরের প্রতিটি স্টেপ চেইন নিজে হ্যান্ডেল করবে। ঠিক আছে, এটাই হচ্ছে মজার বিষয়, যে চেইন নিচের যে ভিতরের যতগুলো স্টেপ আছে সেটা নিজে সে হ্যান্ডেল করে। ঠিক আছে, তো এটা হচ্ছে ছিল একটা চেইনের বিষয়। হ্যাঁ, তো চেইনের সুবিধাটা ছিল হচ্ছে কি, যে চেইন হচ্ছে কোড হচ্ছে আপনার ক্লিনার কোড হতো, বারবার একই কোড লিখতে হতো না। তারপরে পাইপলাইন তৈরি করা অনেক সহজ ছিল, কম্পোনেন্ট কানেক্ট করাও সহজ ছিল। তো মানে এটা হচ্ছে একটা কাইন্ড অফ ডেভেলপারদের হচ্ছে সময় বাঁচাতো। তো এরপরে হচ্ছে আপনার আসলে একটা সমস্যা, সেটা কি, শুরু থেকে সবাই যেহেতু খুশি ছিল কারণ চেঞ্জ অনেক সহজ কাজ করে দিত। হ্যাঁ, তো কিন্তু অ্যাপ্লিকেশন যত বড় হতে লাগলো তত সমস্যা সামনে আসতে লাগলো। সমস্যা কীরকম আসলো, সমস্যা এক নম্বর সমস্যা কীরকম হচ্ছিল, সেটা হচ্ছে ল্যাংচেনে কিন্তু এক ধরনের চেন ছিল না, তা অনেক ধরনের চেন ছিল, যেমন এলএলএম চেইন, তারপরে সিকোয়েন্সিয়াল চেইন, রাউটার চেইন, তারপরে রিট্রাইভাল কিউএ চেইন। ঠিক আছে, প্রতিটি কাজ কিন্তু আলাদা। হ্যাঁ, তো সবচেয়ে সিম্পল কাজের জন্য মনে করেন যে প্রম্পট থেকে এলএলএম এ আপনার এই মূলত প্রম্পট প্লাস মডেল ধরনের কাজের জন্য ব্যবহার হতো এরকমভাবে অনেকগুলো চেঞ্জ আপনার হচ্ছে আছে। হ্যাঁ, তো প্রথমে মনে হবে যে এত ধরনের চেঞ্জ তো ভালোই, হ্যাঁ, কারণ যে কাজ সেই ধরনের চেঞ্জ, কিন্তু বাস্তবে সমস্যা কিন্তু এখান থেকে শুরু হয়। কি শুরু, ডেভেলপারের মাথায় সবসময় একটা প্রশ্ন থাকতো যে ধরুন আপনি একটি নতুন ফিচার বানাতে চান, তখন প্রশ্ন আসতো কি, যে আমি কোন চেন ব্যবহার করব, আমি কি হচ্ছে এলএলএম চেইন ব্যবহার করব, নাকি সিকোয়েন্সিয়াল চেইন ব্যবহার করব, নাকি আরও যেগুলো চেইন আছে ব্যবহার করব, নাকি অন্য কিছু। অনেক সময় শুধু সঠিক চেইন মানে আপনার বাছাই করতে সময় চলে যেত। ঠিক আছে, আর আরেকটা সমস্যা দেখা গেল যে সব ইউজ কেসে কোনো চেইন আবার চেনের সাথে আবার মিলতো না। ঠিক আছে, ইউজ কেসের সাথে অনেক সময় অনেক কিছু চেন মিলতো না, যে বাস্তবে অনেক অ্যাপ্লিকেশন ছিল যে যা কোনো এক ধরনের চেইন দিয়ে পুরোপুরি করা যেত না। ঠিক আছে, তখন ডেভেলপারদের কী করতে হতো, একাধিক চেইন একসাথে ব্যবহার করতে হতো, অথবা জোর করে নিজের প্রবলেমকে একটি চেনের মধ্যে ফিট করা হতো। তো ফলে কোড আরও জটিল হয়ে যেত। ঠিক আছে, তারপরে আরও হচ্ছে ব্যাপারটা ছিল যে অনেক সময় পাইপলাইনের মধ্যে নিজের লজিক যোগ করতে চাইতো। যেমন হইতেছে আপনার মনে করেন যে পাইপলাইনের ভিতরে আপনার নিজস্ব লজিক কাস্টম পাইথনের ফাংশন আপনি যোগ করবেন। ঠিক আছে, অথবা একটা ইনপুট থেকে দুইটা পাইপলাইন একসাথে চালাতে চাইতো অনেক সময় ডেভেলপাররা। তো কি হতো, তো পাইপলাইনের মাঝখানে ডাটা মডিফাই করতে চাইতো, কিন্তু চেইন ব্যবহার করে এসব করা সহজ ছিল না। ঠিক আছে, তো ধীরে ধীরে চেইনের সীমাবদ্ধতা স্পষ্ট হওয়া শুরু করলো।
দেন শুরুতে চেইন অনেক ভালো সলিউশন দিল, লাস্ট পর্যন্ত অনেক প্রবলেম ফেস হলো, অনেক ধরনের চেইন মনে রাখতে হতো, তারপরে কাস্টম লজিক যোগ করা কঠিন ছিল, তারপর প্যারালাল কাজ করা খুব কঠিন ছিল, এবং ডাটা ফ্লো পুরোপুরি কন্ট্রোল করা যেত না। ঠিক আছে, তো এইগুলোর জন্য আপনার অনেক প্রবলেম ফেস করতে হতো। তো তখন কি করলো, ল্যাংচেনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল যে তারা ল্যাংচেন বুঝতে পারলো সমস্যা চেইনের সংখ্যা নয়, সমস্যার প্রতিকারের জন্য আলাদা 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 চেইন তৈরি করা। তো তাই সম্পূর্ণ নতুন একটা ধারণা তারা নিয়ে আসলো। তখন তারা কি নিয়ে আসলো, এই যে আমরা যেটা পড়ি রানেবলস। ঠিক আছে, এখন আসি আমরা রানেবলস জিনিসটা কি। তো রানেবলস জিনিসটা কি, যে আগে ছিল কি ডিফারেন্ট প্রবলেমস ডিফারেন্ট চেইনস। ঠিক আছে, যে সমস্যা সেই অনুযায়ী আলাদা আলাদা চেইন, কিন্তু পরে যখন ল্যাংচেন বুঝতে পারলো যে এভাবে নতুন নতুন চেইন তৈরি করা থাকলে ডেভেলপারদের আপনার কনফিউশন আরও বাড়বে, তাই তারা সম্পূর্ণ আলাদা একটি ধারণা নিয়ে আসলো, সেটা হচ্ছে আমরা যেটা বললাম যে রানেবলস। হ্যাঁ, তো আমরা যে এতগুলো কম্পোনেন্ট ব্যবহার করছি, তো এদের সবাইকে কি একইভাবে ট্রিট করা যায়? তো এটা একবার ভাবুন। হ্যাঁ, একটি এআই অ্যাপ্লিকেশনে আপনার কী কী কম্পোনেন্ট আছে? আপনার আছে প্রম্পট টেমপ্লেট আছে, এলএলএম আছে, আউটপুট পার্সার লাগে, রিট্রাইভার লাগতেছে, তারপর টুলস, তারপর কাস্টম পাইথন ফাংশনও লাগতেছে। তো এরা সব আলাদা 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 কাজ করে, তাই না? কিন্তু সবাই তো একটি ইনপুট নিয়ে কিছু প্রসেসিং করে আউটপুট দিচ্ছে, না? আপনার একটা ইনপুট থাকতেছে, সেখান থেকে সে কিছু নিয়ে সে প্রসেস করে সে কি করতেছে, একটা আউটপুট দিচ্ছে। তাহলে এদের আলাদা আলাদা নিয়ে ব্যবহার করা দরকার কি? এখান থেকেই কিন্তু আপনার হচ্ছে রানেবলে কিন্তু মানে সৃষ্টি হয়। ঠিক আছে, ল্যাংচেন কি বললো যে সব কিছু হচ্ছে রানেবল, মানে হচ্ছে কি যে প্রম্পট টেমপ্লেটও একটা রানেবল, আপনার এলএলএমও একটা রানেবল, আপনার রিট্রিভার ইউজ করতেছেন সেটাও একটা রানেবল, একটা আউটপুট পার্সার ইউজ করতেছেন সেটাও একটা রানেবল। ঠিক আছে, এমনকি আপনার নিজের পাইথন ফাংশন সেটাকে আপনি রানেবল আপনি করে দিতে পারবেন, সেটা কনভার্ট করে নিতে পারবেন। অর্থাৎ আগের মতো আর ভাবতে হবে না যে এটা চেইন এটা চেইন ওটা চেইন এটা পার্সার, তো এরকম। ঠিক আছে, এটা চেইন ওটা মডেল এটা পার্সার, এরকম আপনাকে চিন্তা করতে হবে না। ঠিক আছে, এখন শুধু একটা বিষয় মনে রাখতে হবে, আমার সব কিছু হচ্ছে রানেবল। ঠিক আছে, তাহলে রানেবল আসলে কি? রানেবল হলো এমন একটা কম্পোনেন্ট যেটি হচ্ছে ইনপুট দিয়ে একটি কাজ করে আউটপুট আদায় করে নেওয়া যায়। ঠিক আছে, আউটপুট সে দিবে আপনাকে। এটি নিজে কি করছে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো হচ্ছে সব রানেবলের ব্যবহার করার নিয়ম কিন্তু একই। ঠিক আছে, একটা সেম। মনে করেন যে আপনার বাড়িতে অনেক ধরনের ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি আছে, হ্যাঁ, যেমন হচ্ছে আপনার ফ্যান, টিভি, যে ল্যাপটপ চার্জার, রাইস কুকার, আরও ফোন চার্জার, এগুলো আছে। হ্যাঁ, তো প্রতিটি কাজের জন্য আলাদা প্রতিটির কিন্তু কাজ কিন্তু আলাদা, কিন্তু সবগুলো একই ধরনের ইলেকট্রনিক সকেটের মধ্যে আপনাকে প্লাগ করতে হচ্ছে, তাই না? তাহলে আপনাকে ফ্যানের জন্য এক ধরনের সকেট, টিভির জন্য আরেক ধরনের সকেট, বা ল্যাপটপের জন্য তৃতীয় ধরনের সকেট লাগাতে হয় না, সবগুলো কিন্তু একই ইন্টারফেস ফলো করে, তাই না? একই ইন্টারফেস ফলো করে না? তো রানেবলও ঠিক এমন, যে কাজ আলাদা হলেও কিন্তু ব্যবহার করার নিয়ম কিন্তু সেম। ঠিক আছে, এটা হচ্ছে রানেবল। তো রানেবলের বড় সুবিধা কি, আমরা কোন চেন ব্যবহার করবো এটা নিয়ে আমার কখনো ভাবতে হচ্ছে না। আমি কোন কোন রানেবল কানেক্ট করব, শুধু আমার কি করতে হবে, যে আমার ভাবতে হবে যে আমি কোন কোন রানেবল কানেক্ট করব। ঠিক আছে, অর্থাৎ চিন্তা করার ধরনটা আমাদের এখন বদলে যাচ্ছে আর বদলে গেছে। তো বিষয়টা হচ্ছে কি, মনে করেন যে আপনার কি ছিল, প্রম্পট টেমপ্লেট, এলএলএম, রিট্রিভার, আউটপুট পার্সার, কাস্টম ফাংশন। তো যখন আপনি রানেবল কাছে আসতেছেন তখন সবকিছু একটা রানেবল। ঠিক আছে, প্রম্পট টেমপ্লেটও রানেবল, এলএলএমও রানেবল, রিট্রিভার, আউটপুট পার্সার, কাস্টম ফাংশন সবকিছু একটা রানেবল হিসাবে আপনি চিন্তা করতে পারবেন। তাহলে কি হচ্ছে যে রেগুলার কাজ এখন কি সহজ হয়ে যাচ্ছে। যদি আপনি প্রম্পট টেমপ্লেট ব্যবহার করতে পারেন তাহলে রিট্রিভারও ব্যবহার করতে পারবেন, রিট্রিভারও ব্যবহার করতে পারলে আউটপুট পার্সারও পারবেন, কারণ একই ইন্টারফেস ফলো করছে। একটি শিখলে বাকিগুলো ব্যবহার করতে আপনি ইজিলি পারবেন। ঠিক আছে, এখন আমরা আসি হচ্ছে কিছু কথায়, যে রানেবল নিয়ে আসলে পড়াশোনা করতে গেলে মেইনলি ব্যাপারটা কি, যে রানেবল আসলে পড়া শুরু করলে আসলে শেষ অত সহজে হবে না। ঠিক আছে, অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। আমি ফার্স্টে থেকে বলেছিলাম যে ভিডিওটা একটু বড় হতে পারে। সো আমরা যেগুলো আজকে দেখব, আজকে রানেবল নিয়ে আমরা কিছু দেখার চেষ্টা করবো, এবং যে কনসেপ্টগুলো দেখবো যেটার ভিতরে থাকবো আমরা সেটা নিয়ে এখন আলোচনা করবো, কারণ রানেবল নিয়ে আপনি অনেক পড়াশোনা করতে পারবেন এবং আপনি ডকুমেন্টেশন থেকে আপনি রানেবল নিয়ে আপনি স্টাডি করতে পারবেন। আজকে মেইন প্রসেসটা কি, যে আমরা রানেবল নিয়ে জানলাম এবং এটা নিয়ে কাজ শুরু করার মতো সেই ক্যাপাবিলিটি তৈরি করলাম। ঠিক আছে, তো আমরা যেই কনসেপ্টগুলো এখন দেখবো আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করব। ঠিক আছে, চলুন তাহলে আমরা এরপরে যে সমস্ত বিষয়বস্তু আছে সেগুলো আমরা জানার চেষ্টা করি আস্তে আস্তে। তো ফার্স্ট অফ অল একটা জিনিস আপনি সামনে দেখবেন, সেটা হচ্ছে আপনি ইনভোক নিয়ে একটা কোডের মধ্যে অনেক কিছু দেখতে পাবেন যে ইনভোক ইউজ করা হচ্ছে। এই ইনভোকটা আসলে কি? ইনভোক হচ্ছে রানেবল চালানোর সবচেয়ে বেসিক একটা মেথড। ঠিক আছে, এটি ব্যবহার করা হয় যে আপনি একটি ইনপুট দিয়ে একটি আউটপুট চাচ্ছেন। ঠিক আছে, তখন সেটা আপনার
ব্যবহার করা হয়। সহজভাবে যদি বলতে হয় তাহলে একবার রানেবল চালাও, আর মানে আপনি বললেন যে একবার রানেবল চালাও এবং আমাকে রেজাল্টটা দাও, ঠিক আছে? আপনার ফ্লোটা কি, যে আপনি ইনপুট দিচ্ছেন, রানেবল সেটাকে ইনভোক করতেছে, তারপর আপনাকে কি করতেছে, আউটপুট দিচ্ছে। যদি আপনি আপনি হচ্ছে মনে করেন কফি মেশিনে গেলেন, আপনি একটি কফি অর্ডার দিলেন, তো মেশিন একটি কফি তৈরি করে দিল, তাহলে কি হচ্ছে, আপনি একটা অর্ডার দিলেন, সেটা কফি মেশিন সেটা কি করতেছে, করে আপনাকে একটা কফি দিচ্ছে, ঠিক আছে? এটাই হচ্ছে ইনভোক, যে একটি ইনপুট দেবো আপনাকে সে আউটপুট দিতে বাধ্য। হ্যাঁ, এরপরে আসি হচ্ছে আমরা একটা রানেবল নিয়ে পড়াশোনা করবো, সেটা হচ্ছে রানেবল সিকোয়েন্স। এটা কি আসলে রানেবল সিকোয়েন্স? হচ্ছে একাধিক রানেবলকে ধারাবাহিকভাবে মানে স্টেপ বাই স্টেপ যুক্ত করা। হ্যাঁ, এক মানে কি হবে, এক রানেবলের আউটপুট পরের রানেবলের ইনপুট হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ আমরা এটা দেখব, কোডে দেখব যে একটা রানেবলের আউটপুট পরেরটার সাথে ইনপুট হয়ে যাবে, অর্থাৎ পাশাপাশি থাকবে। তো কি হবে, যে মনে করেন ইনপুট দিলেন রানেবল 1 রান হলো, সেটার আউটপুট হবে, এরপরে রানেবল 2 যখন রান হবে সেটার ইনপুট, ঠিক আছে? এরপরে সি এর, মনে করেন রানেবল সি আছে, আপনার হচ্ছে বি কমপ্লিট হয়ে গেছে, বি এর যে আউটপুট সেটার সি হচ্ছে ইনপুট হবে। এইভাবে সে করে লাস্টে একটা আউটপুট দেবে, ঠিক আছে? জিনিসটা কীরকম, যে মনে করেন যে আপনার রানেবলের মধ্যে আপনি ফার্স্টে একটা ইউজার কোয়েশ্চেন দেবেন, সেটা প্রম্পট টেমপ্লেটে যাবে, সেটারই আউটপুট যেটা হবে সেটার এলএলএম এর ভিতরে ইনপুট হবে, এটার ইনপুট, এটা ইনপুটের পরে এটার যে আউটপুট হবে সেটা আউটপুট পার্সারে ইনপুট হবে, দেন আউটপুট পার্সার কি আমাদেরকে একটা সুন্দর মতো একটা কি একটা ফরম্যাটেড একটা আউটপুট দেবে, সেটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? তো এটা হচ্ছে রানেবল কি, আমরা হচ্ছে কি দেখলাম, যে এটা হচ্ছে রানেবল সিকোয়েন্স। এরপরে আসি হচ্ছে রানেবল প্যারালালটা কি, যে রানেবল প্যারালাল ব্যবহার করা হয় একটি ইনপুট থেকে একই সময় একাধিক আউটপুট তৈরি করতে, ঠিক আছে? সব পাইপলাইন একক ইনপুট পায়, একসাথে কাজ করে। হ্যাঁ, ফ্লো হচ্ছে কি, যে মনে করেন যে আপনার একটা রেস্টুরেন্টে আপনি একটা অর্ডার করলেন, হ্যাঁ, আপনার ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, সালাদ, তিনজন শেফ একই সময় 3টি খাবার তৈরি করবে, ঠিক আছে? কেউ কারোর জন্য অপেক্ষা কিন্তু করতেছে না। আপনার মনে করেন যে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর সালাদ, হ্যাঁ, 3টা আইটেমের জন্য 3টা শেফ, তারা ডিফারেন্ট টাইমে তারা একই সাথে রান্না করতেছে, কিন্তু কেউ কারোর জন্য কিন্তু অপেক্ষা করতেছে না। এটা হচ্ছে প্যারালাল, ঠিক আছে? প্যারালালি কাজ করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে কি প্যারালাল। আর এরপর আরেকটা আসে রানেবল ল্যামডা, ঠিক আছে? রানেবল ল্যামডাটা কি, যে রানেবল ল্যামডা হচ্ছে আপনার নিজের পাইথন ফাংশনকে রানেবল হিসেবে ব্যবহার করার উপায়। হ্যাঁ, আপনার নিজের পাইথন ফাংশনটা আছে, সেটাকে আপনি রানেবলে কনভার্ট করবেন, ঠিক আছে? এটি ব্যবহার করা হয় যখন পাইপলাইনের মাঝে আপনি নিজে কাস্টম লজিক আপনি যোগ করতে চাচ্ছেন, তখন এটা ব্যবহার করতে হয়। আর এটি ডাটা পরিবর্তন ট্রান্সফার করতে পারে। আপনার হচ্ছে কি জিনিসটা, যে আপনি ইনপুট দেবেন, রানেবল ল্যামডা আপনার কাস্টম লজিকের সাথে মিক্স করে আপনার মডিফাইড আউটপুট সে জেনারেট করে দিতে পারবে। আপনি কি করতে পারবেন এর মাধ্যমে, রানেবল ল্যামডা ইউজ করে আপনি টেক্সট ক্লিন করতে পারবেন, ডিকশনারি থেকে ভ্যালু বের করতে পারবেন, ঠিক আছে? যেটা আমরা দেখব, যে ডিকশনারি থেকে আমরা ভ্যালু বের করব, ফিল্টার করা, তারপর ডেটা ট্রান্সফর্ম করা, তারপর নিজে বিজনেস লজিক যোগ করা, ঠিক আছে? মনে করেন যে কুরিয়ার অফিসে একটি পার্সেল আসছে, পার্সেলের অনেক ইনফরমেশন আছে, হ্যাঁ, কিন্তু ডেলিভারি টিম এর শুধু অ্যাড্রেস দরকার। হ্যাঁ, তো রানেবল ল্যামডার পার্সেল থেকে অ্যাড্রেসটা শুধু বাই করবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে রানেবল ল্যামডার প্রধান কাজ। এরপরে আসি হচ্ছে আমরা দেখব রানেবল পাস-থ্রো। তো পাস-থ্রোটা কি, যে রানেবল পাস-থ্রো হলো এমন একটি রানেবল যা ইনপুটকে কোনো পরিবর্তন না করে সামনে পাঠিয়ে দেয়, ঠিক আছে? এটি ডাটা প্রিজার্ভ করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ আপনার ইনপুট আপনি পরিবর্তন করবেন না, কিন্তু সেটাকে পরিবর্তন না করে আপনি সামনে পাঠিয়ে দিচ্ছেন, ঠিক আছে? তো কি হচ্ছে, আপনি ইনপুট দেবেন, রানেবল পাস-থ্রো দিয়ে মানে কি করতেছে, আপনার নিয়ে আবার ওই ইনপুটটা আপনাকে আবার ব্যাক করতেছে, আপনার কাছে যে ইনপুটটা নিচ্ছে সেটাই আবার সে ব্যাক করে দিচ্ছে, ঠিক আছে? তো সহজ ভাষায় বলতে গেলে কি, ইনভোক হচ্ছে একটি ইনপুট দিয়ে রানেবল চালিয়ে একটি আউটপুট পাওয়া যায়। রানেবল সিকোয়েন্স কি, যে একটি রানেবলের আউটপুট পরে রানেবলকে ইনপুট হিসাবে ব্যবহার করে, ঠিক আছে? তারপর রানেবল প্যারালাল কি, যে একই ইনপুট থেকে একসাথে আমরা একাধিক পাইপলাইন চালাতে পারি। রানেবল পাস-থ্রো কি, যে অরিজিনাল ইনপুট পরিবর্তন না করে পরের ধাপে আপনি ক্যারি অন করতে পারেন, ঠিক আছে? যে কন্টিনিউ করো, হ্যাঁ, আমার এই ইনপুট নিয়ে তুমি কন্টিনিউ করো। আর লাস্টে হচ্ছে আমরা রানেবল ল্যামডা, যেটা বললাম যে পাইপলাইনের মধ্যে নিজের কাস্টম পাইথন লজিক যোগ করার জন্য আপনি এটা সুন্দর মতো ব্যবহার করতে পারবেন, বা আরও অনেক কাজে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তো আমরা এই যে বিষয়গুলো, যেগুলো নিয়ে আমরা ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আমরা এটা এখন কোডে দেখব যে আমরা এগুলো রানেবল কীভাবে ইউজ করতে পারি, ঠিক আছে? তো চলুন আমরা এবার কোডে যাই।
তো আমরা হচ্ছে কি যে আমরা ফার্স্টে দেখবো সিকোয়েন্স রানেবল। তার আগে আমরা আগে কি করে এসেছিলাম আমরা একটু দেখে আসি, তারপরে আমরা সিকোয়েন্স রানেবল নিয়ে আমরা একটু আলোচনা করি, তাই না? তো আমরা এখানে যে এখানে যে কোডগুলো দেখতে পাচ্ছি, যদি আপনি আমার সিরিজের আগে ভিডিওগুলো যদি দেখে আসেন তাহলে আপনার কাছে এটা খুব ফ্যামিলিয়ার লাগবে, ঠিক আছে? যে যে এই যে কোডগুলো আমরা দিয়েছি, যে ফার্স্টে লোড ইএনভি দিয়ে লোড করা, তারপরে আমরা প্রম্পটটাকে কি করতেছি, আমরা একটা প্রম্পট টেমপ্লেট ইউজ করেছি, সেখান থেকে আমরা মডেল ইউজ করে আমরা কি করতেছি, পার্সার ইউজ করতেছি। দেন আমরা মানে যে কাজগুলো করতেছি আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে বুঝবো যে আপনি এই ভিডিও রানেবল বোঝার জন্য আপনি প্রস্তুত, ঠিক আছে? তো আমরা এখানে আসলে মেইনলি কি কাজ করেছি আপনি যদি একটু ভাবেন, আপনি দেখেন যে প্রতিটা স্টেপকে আমাকে ম্যানুয়ালি করতে হচ্ছে। ফার্স্ট অফ অল যে আমার স্টেপ বাই স্টেপ ম্যানুয়ালি করতে হচ্ছে, এবং আগের স্টেপের কিছু রেজাল্ট দিয়ে পরের স্টেপকে আবার মানে আমাকে ফার্দার তাকে দিয়ে দিতে হচ্ছে যেন সেটাকে করে। অর্থাৎ আমাকে ম্যানুয়ালি তাকে কি করতে হচ্ছে, হ্যান্ডেল করতে হচ্ছে, প্রতিটা স্টেপকে আমাকে হ্যান্ডেল করে পরবর্তী স্টেপ করতে হচ্ছে। যেমন মনে করেন যে ফরম্যাটেড প্রম্পটকে আমরা কি করতেছি, যে প্রম্পট টেমপ্লেট আমরা ইউজ করতেছি সেখানে প্রম্পটের মধ্যে আমি টপিকটা পাঠাচ্ছি, সেখানে রেসপন্সের ভিতরে মডেলটাকে ইনভোক করে ফরম্যাটেড প্রম্পটকে আমাকে আবার দিয়ে দিতে হচ্ছে, দেন রেজাল্টটাকে পার্স করে আমার সেটা করে দেন আমার লাস্টে কি রেজাল্ট আমি প্রিন্ট করতেছি না। তো বিষয়টা কি হচ্ছে যে আমরা সব কিছু এখানে ম্যানুয়ালি করতেছি। তো আমার এটা কিন্তু যখন বললাম যে আমরা রানেবলের স্টার্টিংয়ে পড়ার সময় কি শিখেছি বা কি জেনেছি, যে আমার ফার্স্টে কি হচ্ছিল যে এইটা হচ্ছে ফার্স্টে ছোট ছোট কোড বেজের জন্য হয়তো আপনার জন্য ইজি হতে পারে, বাট যখন আপনার এই প্রজেক্টটা বড় হতে থাকবে তখন এটা মেনটেন করা আপনার কঠিন হয়ে যাবে, আপনার কোড বেজ অনেক বড় হয়ে যাবে, এবং আপনার অনেক ক্ষেত্রে আপনি অনেক প্রবলেম ফেস করবেন, কারণ এমন সিচুয়েশন আসবে যেখানে আপনার অনেক কিছু একাধিকবার ইউজ করা লাগতে পারে, ঠিক আছে? তখন আপনার কি একাধিকবার লেখা লাগতে পারে। তো এটার জন্য চেঞ্জ এসেছিল, সেটারও কিছু প্রবলেম ছিল, এবং তারপরে আমরা আপডেটেড সব কিছু পেয়ে গেছি, সেটা হচ্ছে রানেবল। এখন রানেবল নিয়ে আমরা এবার একটু আসি, যে রানেবলে এবার আমরা ফার্স্টে দেখবো হচ্ছে সিকোয়েন্স রানেবলটা কি। তো সিকোয়েন্স রানেবল দেখেন আগের রানেবলের মানে আগের যে ফাইলের মধ্যে আমার যে স্টেপসগুলো আছে, সিকোয়েন্স রানেবল ইউজ করাতে আমার দেখেন কত নিট অ্যান্ড ক্লিন লাগতেছে না? আসলে দেখেন নিট অ্যান্ড ক্লিন লাগার কথা। তো জিনিসটা কি যে প্রম্পট টেমপ্লেটে আমরা তো এটা লাগবে মাস্ট, আমার হচ্ছে প্রম্পট টেমপ্লেটে আমি কি বলতেছি যে এক্সপ্লেন দিস টপিক, আমি একটা টপিক পাঠিয়ে দেবো, সেটা সিম্পল ওয়ার্ডে সে কনভার্ট করে দেবে, ঠিক আছে? একটা সিম্পল ওয়ার্ডে সে কনভার্ট করে দেবে, এবং আমরা একটা মিস্ট্রাল স্মল মিস্ট্রাল যেই আমরা মডেল ইউজ করতেছিলাম সেটা আমরা এখানে ইউজ করতেছি। দেন আমরা হচ্ছে পার্সার ইউজ করছি, দেখেন পার্সার আমরা পার্সার হচ্ছে ইউজ করার জন্য আমরা রেডি করেছি। দেন দেখেন এইবার কাইন্ড অফ হচ্ছে আপনি যদি চেইনসের মতো দেখেন, চেইনের মতো লাগবে যে পাইপলাইনের মতো ইউজ করতেছেন, ঠিক আছে? তো এইটাই হচ্ছে মেইনলি হচ্ছে আপনার রানেবলের মতো কাজ করতেছে সিকোয়েন্স, ঠিক আছে? সিকোয়েন্সটা মেনটেন করতেছে। দেখেন আমি এটার নাম দিয়েছি, ভ্যারিয়েবলের নাম দিয়েছি রানেবল। তো রানেবল কি করতেছে, ফার্স্টে প্রম্পট নিচ্ছে, প্রম্পট নেওয়ার পরে তারপরে কি সে মডেলে যাবে, তারপরে কি সে পার্সার যাবে, এবং পার্সারের যে আউটপুটটা আসবে সেটাই হবে রানেবলের রেজাল্টটা, ঠিক আছে? তো আমি কি করলাম যে রানেবলে ইনভোক করার পরে ইনভোকের মধ্যে আমি জেনারেটিভ এআই নিয়ে আমি জানতে চাচ্ছি এই জেনারেটিভ এআইটা টপিকে যাবে, ঠিক আছে? টপিকে যাবে, অর্থাৎ আপনি এবার যদি আমি আপনাকে সিরিয়ালি বুঝাই, ঠিক আছে? সিরিয়ালি বুঝাই যে এই যে রানেবলটা এটার ভিতরে আমরা কি করেছি, ইনভোক করেছি, মানে কি আমরা একটি ইনপুট দিয়ে রানেবল চালিয়ে দিয়ে একটি আউটপুট পাওয়ার চেষ্টা করতেছি, তার ভিতরে কি আমরা জেনারেটিভ এআই পাস করেছি, অর্থাৎ এখানে আসবে অর্থাৎ এক্সপ্লেন দিস জেনারেটিভ এআই ইন সিম্পল ওয়ার্ডস, ঠিক আছে? তার মানে কি হচ্ছে জিনিসটা, রানেবলের ভিতরে আমার এই জিনিসটা আসতেছে, সেটাকে আউটপুট যেটা দেবে সেটা মডেলে ইনপুট হবে, মডেলের ভিতরে সেটা যাওয়ার পরে যে মডেলটা ইনপুট পাওয়ার পরে যে আউটপুটটা দেবে সেই আউটপুটটা হবে পার্সারের ইনপুট, পার্সার সেটাকে প্রসেস করে যে আউটপুটটা পাবে সেটাকে রানেবলে সে কী করবে, সেভ করে দেবে, সেভ করার পরে সে আমাকে রেজাল্টটা দেবে, হ্যাঁ? সেই রেজাল্টটা আমি প্রিন্ট করে দিচ্ছি। অর্থাৎ আমরা যদি একটু টার্মিনালে যাওয়ার পরে একটু আমরা এটাকে চালানোর চেষ্টা করি। তো দেখেন আমার আউটপুট এসেছে, আমার কি বলা হচ্ছিল, সিম্পল ওয়ার্ডে যেন সে আমাকে কি দিয়ে দেয়, এক্সপ্লেন করে, ঠিক আছে? আমাকে সিম্পল ওয়ার্ডে সে একটা জেনারেট করে দিয়েছে এবং কাজ করতেছে সুন্দর মতো। তার মানে কি আমরা দেখতে পাচ্ছি যে আগে যে কাজটা আমরা ম্যানুয়ালিভাবে সব কিছুকে পাস করে দিয়ে করতেছিলাম, সেটা আমরা রানেবল ইউজ করে কত ইজিলি কি করতে, সেটা হচ্ছে সিকোয়েন্স রানেবল ইউজ করে আমরা কত ইজিলি সেটা করতে পারতেছি, তাই না? যে আমার পরবর্তীতে এরকম আমি সেটার মাধ্যমে করে দিতে পারতেছি, এক লাইনের মধ্যে আমার সমস্ত কিছু হয়ে যাচ্ছে। তাহলে এবার নেক্সটে আসি, আমরা দেখব প্যারালাল রানেবল। আমরা কি দেখেছিলাম যে একটি ইনপুট থেকে একাধিক পাইপলাইন আমরা চালাতে পারি, ঠিক আছে? একাধিক
পাইপলাইন চালাতে পারি। তাহলে আমরা একটু দেখি কি করেছি। আমরা হচ্ছে মিস্ট্রালের সব কিছু পার্সার নিয়েছি, দেন আমরা দেখেন আমরা এমন একটা সিচুয়েশন করব যেটাতে দেখেন আমার একটা সামারাইজ প্রম্পট নেওয়া আছে, ঠিক আছে। প্রম্পট টেমপ্লেটের ভিতরে কি লেখা আছে, সামারাইজ টপিক ইন সিম্পল ওয়ার্ডস, ঠিক আছে। নেক্সটে আছে এক্সপ্লেইন প্রম্পট, ঠিক আছে। এক্সপ্লেইন প্রম্পটের ভিতরে আমরা কি করেছি, প্রম্পট টেমপ্লেট এবার এক্সপ্লেইন দিস টপিকস ইন সিম্পল ওয়ার্ডস, একটা সামারাইজ আর একটা হচ্ছে এক্সপ্লেইন, একটা সামারাইজ করা একটা এক্সপ্লেইন করা। এরপরে আমরা কি করেছি দেখেন, এরপরে আমরা এখানে রানেবল প্যারালাল ইউজ করেছি, অর্থাৎ রানেবল প্যারালাল আমরা ইম্পোর্ট করেছি। হ্যাঁ, ইম্পোর্ট করার পরে আমরা মেনলি কি করতেছি, আমরা এই টাইপটা একটু পরে আসতেছি, আমরা একটু নিচে যাই, যাওয়ার পরে এখানে দেখেন আমরা রেজাল্টে রানেবলটাকে ইনভোক করেছি। হ্যাঁ, ইনভোক করে যেহেতু আমি এবার কি করব, ইনভোক করার পরে আমার এই দুইটা আলাদা টেমপ্লেট আছে, আমি চাচ্ছি যে আমার এই টপিকের ভিতরে আমি একটা টপিক পাঠাবো ডিফারেন্ট, এটার ভিতরে আমি আরেকটা টপিক পাঠাবো ডিফারেন্ট। আপনি সেম টপিকও পাঠাতে পারেন যেটা আপনার নিড অনুযায়ী। অর্থাৎ আমার এমন সিচুয়েশন হচ্ছে যে আমার এখানে একটা টপিক পাঠাতে হবে, এখানে আরেকটা টপিক পাঠাতে হবে। তাহলে আমি কি করব, তাহলে আমি করব কি, যে আমি এইখানে দেখেন এক্সপ্লেইন, আমি কি বলে দিচ্ছি যে এক্সপ্লেইনের ভিতরে, ঠিক আছে, এক্সপ্লেইনের ভিতরে আমি নাম দিচ্ছি এক্সপ্লেইন, অর্থাৎ কি ভ্যালু পেয়ার এরকম টাইপের আমি করেছি। সেখানে আমি টপিক দিচ্ছি কি জেনারেটিভ এআই, আর পরেরটাতে দিয়েছি ডিটেলের ভিতরে আমি টপিক দিয়েছি মেশিন লার্নিং, একটাতে টপিক হচ্ছে জেনারেটিভ এআই, একটাতে মেশিন লার্নিং। হ্যাঁ, দেন আমার কি করতে হবে, আমার কিন্তু বলেছিলাম কি, আমার রানেবল ল্যামডা বলতে আমি কি বুঝেছিলাম, রানেবল ল্যামডার কাজ, রানেবল ল্যামডা কি, আমার ডিকশনারি থেকে ভ্যালু বের করা আমি পারবো। অর্থাৎ আমার কিন্তু এটা ডিকশনারি অবস্থায় আছে, কিন্তু আপনি যদি এখানে ডাইরেক্ট রানেবল ল্যামডা ইউজ না করে এখানে যদি আপনি ডাইরেক্ট এখানে চালিয়ে দেন, বা আপনি যেভাবে আমরা আগে দেখে এসেছি, তাহলে কিন্তু সে বুঝতে পারবে না যে আপনার এই টপিকটা কোথায় বসবে, বা এটাকে কিন্তু সে এক্সট্র্যাক্ট করতে পারবে না। তো আপনাকে এখানে অবশ্যই রানেবল ল্যামডা ইউজ করতে হবে। তো রানেবল ল্যামডা আপনি ইউজ করে এখানে এক্সপ্লেনটাকে এক্সপ্লেন প্রম্পটে আপনি বসিয়ে দিলেন, ঠিক আছে, একটা এক্সপ্লেন। আরেকটা হইতেছে ডিটেইল যেটা আছে, ঠিক আছে, ডিটেল বা আমি এখানে সামারাইজ যেটা, তো এটা এখানে নাম দিয়েছি ডিটেল, এখানে ডিটেলের আমি যে এটার ভিতর যে মেশিন লার্নিং আছে সেটা হচ্ছে সামারাইজ, অর্থাৎ সামারাইজ করবে কি মেশিন লার্নিং টপিক, আর এক্সপ্লেইন করবে কি জেনারেটিভ এআই টপিকটাতে, ঠিক আছে। এবার কি করতেছি, আমরা দুইভাবে রেজাল্ট প্রিন্ট করতেছি, একটা হচ্ছে এক্সপ্লেনেরটা আর একটা হচ্ছে আমরা ডিটেলেরটা, ঠিক আছে। ডিটেলটা আসলে নামটা আমি চেঞ্জ করে আমার এক্সপ্লেন প্রম্পট দিতে পারতাম, মানে একটা হচ্ছে সামারাইজ একটা এক্সপ্লেন দিতে পারতাম, বাট সমস্যা নাই। আশা করি আপনারা বুঝেছেন যে আমি ডিফারেন্ট যে দুইটা টেমপ্লেট আছে সেটা দুইটাতে দুই রকম টপিক পাঠাচ্ছি, এবং সেটার জন্য আমার যেহেতু এটা ডিকশনারি, তো ডিকশনারি থেকে আমাকে অবশ্যই এক্সট্র্যাক্ট করার জন্য আমাকে রানেবল ল্যামডা ইউজ করে আমরা সেখান থেকে এই এক্সপ্লেন থেকে আমি এই টপিকটাকে বের করে আমি এখানে বসিয়ে দিচ্ছি। সেমভাবে এরপরে কি হচ্ছে এক্সপ্লেন, সেটার কি হবে মডেলের ভিতরে পার্সারের আউটপুটটা আমার সেভ হবে, দেন আমার সেমভাবে এখানে সামারাইজ মডেল পার্সার, সামারাইজের পরে কি আমার মডেল লাগতেছে, মডেলের পর আমি পার্সার দিয়ে কী করতেছি আউটপুটটাকে স্ট্রাকচারাল ওয়েতে কনভার্ট করে নিচ্ছি, তাই না। তারপরে আমরা এটা কিন্তু আমরা দেখেছি যে পার্সার দিয়ে আমার আসলে মেনলি কী হয়, আমরা কিন্তু এটা জানি যদি আগের ভিডিওগুলো দেখে আসি, দেন আমরা এটাকে প্রিন্ট করেছি। তো আমরা এটা যদি এবার রান করে দেখি যে, তো দেখেন আমার আউটপুট এসেছে। তো ফার্স্টে আউটপুটটা কী ছিল আমার জেনারেটিভ এআই নিয়ে, তাই না, জেনারেটিভ এআই এর ফার্স্টে এক্সপ্লেন জেনারেটিভ এআই, তো ফার্স্টেটা আমার জেনারেটিভ এআই হবে, এখানে জেনারেটিভ এআই নিয়ে অনেক কিছু লিখেছে, দেন আমার হবে কি মেশিন লার্নিং, এই যে মেশিন লার্নিংয়ের টপিকটা এখানে কী বলতেছে, এখানে আমার সম্পূর্ণ ওয়ার্কিং ডিটেল সিম্পল ওয়ার্ডে সে আমাকে কনভার্ট করছে। অর্থাৎ আমি যেভাবে দুইটা টপিক নিয়ে আলোচনা করছি দুইটা দিয়ে কিন্তু দিয়েছে, একটা জেনারেটিভ এআই দিয়ে একটা মেশিন লার্নিং দেয়, তার মানে এটা আমার পারফেক্টলি কাজ করতেছে। তাহলে আমরা কি দেখলাম, প্যারালাল রানেবল দিয়ে আমরা প্যারালালিভাবে আমরা আলাদা টপিক আলাদা জিনিস দিয়ে আমরাকে কাজ করে নিয়ে আসতে পারলাম, ঠিক আছে। তাহলে এটা সুন্দর মতো আমরা আশা করি বুঝেছি। নেক্সট আসি হচ্ছে এবার রানেবল পাস-থ্রোটা কি এবার আমরা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে। রানেবল পাস-থ্রো হওয়ার আগে আমি এটাকে কমেন্ট করে দিই এবং এটাকে আগে প্রিন্ট করি, এবং এটাকে কমেন্ট করে দিই এবং এটাকে আমি আগে আনকমেন্ট করি। আনকমেন্ট করার পর আমরা একটু দেখার চেষ্টা করি আসলে জিনিসটা কী। হ্যাঁ, মনে করেন যে আমার হচ্ছে জিনিসটা কি, যেখানে আমরা কি করেছি সব কিছু সেম আছে, এখানে আমরা এবার কি করতেছি, এটা প্রম্পট টেমপ্লেটের ভিতরে আমি মানে এবার ফ্রম মেসেজ দিয়ে এবার সিস্টেম একটা হিউম্যান দিচ্ছি যে ইউ আর এ কোড রাইটার, আমি কোড রাইটিং করব। আমার হচ্ছে মেইন লক্ষ্যটা কি, আমি একটা দিয়ে কোড রাইটিং করে নেব, রাইট কোড, আমার একটা টপিক পাঠিয়ে দেবো, সেইটা অনুযায়ী সে কোড জেনারেট করে দেবে, ঠিক আছে, একটা এজেন্ট থাকবে সেটা জেনারেট করে দেবে, এরকম একটা কিছু তৈরি করব। নেক্সট হচ্ছে আমরা আরেকটা জিনিস তৈরি করেছি, সেটা হচ্ছে একটা সিস্টেমে কি ইউর এ কোড রিভিউয়ার,
সেখানে আমি আমার কোড রিভিউটা সে করে দেবে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি কি যে আমার যে কোডটা সে জেনারেট করে দেবে সেই কোডটা জেনারেটের পরে আমার কোড রিভিউয়ার সেই কোডটাকে পেয়ে সে সেটাকে রিভিউ করবে। হ্যাঁ, এবার আমরা আসি, এবার আমরা কি আসি, এবার আমরা এখানে আসি, এখানে রানেবলের ভিতরে আমরা কি করতেছি, ফার্স্টে কোড স্নিপেট প্রম্পটটাকে দিলাম, তারপরে কি আমরা মডেল লাগতেছে, তারপর আমি পার্স করব, করার পর একটা আউটপুট পাবো, সেই আউটপুটটাকে, হ্যাঁ, সেই আউটপুটটাকে আমার কোড রিভিউয়ার নিচ্ছে, অর্থাৎ যেহেতু আমি কোড রিভিউ করবো ওই আউটপুটটা দিয়ে আমার যে কোড সে জেনারেট করে দিয়েছে, তারপরে মডেল পার্সার দিয়ে আমি যেটা পাচ্ছি সেটাকে আমি ইনভোক করে, অর্থাৎ আমি বলতেছি কি ফাইন্ডিং অড নাম্বার, রাইট এ কোড অফ ফাইন্ডিং অড নাম্বার বাই করার একটা কোড লিখে দিতে বলতেছি এবং সেটা প্রিন্ট করতেছি। এবার দেখি যে আমার আউটপুটটা কীরকম আসে। ঠিক আছে, আমার একটা আউটপুট এসেছে, সেখানে কি হিয়ার ইজ সিম্পল রিভিউ অফ কোড। এখানে একটা ঝামেলা হয়ে গেল না? কি ঝামেলা হলো আপনি একটু ভেবে দেখুন। ফার্স্টে আমার আসতেছে কি হিয়ার ইজ এ সিম্পল রিভিউ অফ ইয়োর কোড ইন প্লেন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আমার ফার্স্টে কাজটা কি ছিল আপনারা একটু ভেবে দেখেন। ফার্স্টে কাজটা ছিল যে আমাকে কোড জেনারেট করে দেবে, আর আমি কোড জেনারেটের যে কোডটা পাবো সেটা আমি না পেয়ে আমি আগে সেটার কোড রিভিউ পাচ্ছি, এবং সে পুরোপুরি কোড রিভিউ করেছে যেটা সে আমাকে জেনারেট করে দিয়েছে, কিন্তু আমরা জেনারেটেড কোড কিন্তু এখানে আউটপুট হিসাবে পাই নাই। দেখেন এখানে কিন্তু আপনার রিভিউর কিন্তু আসছে এবং ফাইনাল থট দেন রেটিং দিয়েছে আমার কোডে, সমস্ত কিছু রেট করে দিয়েছে কোড রিভিউয়ার হিসেবে, সে রেট করে দিয়েছে, বাট আমি আমার যে কোড জেনারেটিংয়ের যে বিষয়টা ছিল সেটা কিন্তু আমি পাচ্ছি না। তাহলে মানে কি আমার এখানে প্রবলেম হচ্ছে, কি প্রবলেমটা হচ্ছে আপনি দেখেন, কোড স্নিপেট মডেল থেকে কি করতেছে, আমাকে একটা জেনারেট করে দিয়ে পার্সার সে কোড জেনারেশনটা করে দিচ্ছে, সেটাকে সে নিয়ে লাস্ট পর্যন্ত যাচ্ছে, যাওয়ার পর আউটপুট দিচ্ছে। কিন্তু আমার কিন্তু এই যে এই পার্সার পর্যন্ত আসার পরে যে আউটপুটটা আসা উচিত সেটাকে কিন্তু আগে প্রিন্ট করা উচিত, মানে আমার সে কোডটা তো দরকার, আমার ওটাও লাগবে এবং রিভিউটাও লাগবে, দুইটাই লাগবে। তাহলে আমার কি এই জায়গায় আসার পর একটা প্রিন্টের একটা দরকার ছিল, দেন আমার তারপরে প্রিন্টের পরে আপনি আমার এই ইনপুটটাকে নিতে পারেন, আউটপুটটাকে নিতে পারেন, আউটপুট অ্যাজ ইনপুট নিয়ে আপনি করে দেন আমাকে সেটাকে আউটপুট হিসেবে দিতে পারেন। বাট ব্যাপারটা তো আসলে ওটা হচ্ছে না। তাহলে কি প্রবলেম হচ্ছে, তাহলে এই জায়গায় আমরা রানেবল পাস থ্রোটা ইউজ করব। কি জন্য ইউজ করব এবার আমরা দেখলেই বুঝতে পারবো। কি আমরা এবার দেখি, তো সিকোয়েন্স 1 আর সিকোয়েন্স 2 আমি ক্রিয়েট করেছি। সিকোয়েন্স 1-এ কি হবে যে আমার কোডটাকে সে জেনারেট করে দেবে, সেটাকে আমি নেব, ঠিক আছে। নেওয়ার পরে এরপরে সিকোয়েন্স 2-তে হবে কি যে আমার কোড রিভিউয়ের পালা। তো সিকোয়েন্স 1টা আমি সুন্দরভাবে আমার যেরকমভাবে আসলে সিকোয়েন্স 1টা জেনারেট হবে সেইভাবে আমি রানেবল ওইভাবে আপনি ইউজ করেছি, চেইনের মতো যেরকম আপনার করে যে পাইপলাইন দিয়ে আপনি ইউজ করেছেন, যে কোড স্নিপের মডেল পার্সার কী করলো, আউটপুট দিল সিকোয়েন্স 1-এ, এবার সেভ আছে, গুড। সিকোয়েন্স 2-তে এবার রানেবল পার্সার আমরা এটাকে আমরা ইম্পোর্ট করে নিয়েছি। দেন আমরা কি করতেছি দেখেন, কোড আমি নিয়েছি, সেখানে রানেবল পার্সার, রানেবল পাস থ্রো, ঠিক আছে। রানেবল পাস থ্রো মানে কি, আমি ইনপুট দিচ্ছি, আমি কি বলেছিলাম রানেবল পাস থ্রো মানে কি ছিল, মানে অরিজিনাল ইনপুট পরিবর্তন না করে পরের ধাপে সে ক্যারি করবে। হ্যাঁ, আমি ইনপুট দিচ্ছি, সেই ইনপুটটাই আমাকে ব্যাক করতে পারে এবং পরের ধাপে সে চলে যাবে, সে রিভিউতে যাবে, যার পরে সে কোড রিভিউ, ঠিক আছে, অর্থাৎ কোড রিভিউ কি করবে, কোড রিভিউ মডেলটাকে নেবে এবং আমার পার্সার করে দেবে, অর্থাৎ আমার রানেবল পাস কি করতেছে যে আমার এইটার থেকে আমাকে পরেরটাতে পাস করে দিচ্ছে। হ্যাঁ, এবার মানে এবার আমি কি করতে পারতেছি দেখেন, রানেবল আপনার সিকোয়েন্স 1 এবং আমি সিকোয়েন্স 2কে আমি একসাথে সেটাকে পাইপলাইনে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, এবার ইনভোক করলাম, করার পরে আমি টপিক দিলাম, দেওয়ার পরে ফাইন্ডিং অড নাম্বার যেটা আমি ওই আগে দিয়েছি। এবার আমরা আসি যে আসলে জিনিসটা কিভাবে আমরা হচ্ছে পাচ্ছি বা কিভাবে কাজ করতেছে। এখানে রেজাল্টে আমি দুইভাবে রেজাল্ট করেছি, যেহেতু আমার এখানে কোড আর রিভিউ আছে, আমি কোডটাকে আলাদা করেছি, রিভিউটাকে আলাদা করেছি, ঠিক আছে, সিকোয়েন্সটাকে যেন আমি ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি। তো এবার দেখেন রানেবল ইনভোক করার পরে টপিকে ফাইন্ড অড নাম্বারে ফার্স্টে সে যাবে, এই ফার্স্টেটাতে সেখান থেকে কোড স্নিপেট প্রম্পটের ভিতরে তার কিছু হবে, সেখান থেকে সে এখানে একটা কি বলবো আউটপুট পাবে, আউটপুট পাওয়ার পরে সে এখানে আসবে রানেবল পাস থ্রোর ভিতরে, এখানে কোডে এসে এই ইনপুটটাই সে দেবে এবং সে সেটাকে পরেরটাতে পাস করে দেবে। পাস করার পরে কোড রিভিউ সেটাকে ইনপুট হিসেবে পেয়ে সেটাকে সে করবে, অর্থাৎ এখানে আমার কি বলা আছে যে এটার পরে এটার যে ইনপুটটা অর্থাৎ এখানে আসবে সেটার ইনপুটটা ইনপুট হবে, সেটার পরে এটার সে ইনপুট আউটপুট যেটা পাবে সেটাকে সে এখানে কাজে লাগাবে, ঠিক আছে, আপনার যেভাবে আপনার আছে সিকোয়েন্স 2, অর্থাৎ এখানে সিকোয়েন্স 2-র ভিতরে আমরা কি বলেছি, কোড রিভিউ প্রম্পট মডেল পার্সার। হ্যাঁ,
তো এইভাবে সে সুন্দর মতো সেটাকে প্রসেস করে দেবে, অর্থাৎ আপনার যে ইনপুটটা সেটাকে আপনি পাস করে দিচ্ছেন, পাস থ্রো, আপনি একটা পাস করে দিচ্ছেন যে আপনার এটাও তো লাগবে এবং সেটা আপনার ইনপুটটা দিচ্ছেন, আপনি ইনপুটটা নিজে পাচ্ছেনও এবং পরে সেটাকে আরেকজনকে পাস করে দিচ্ছেন যে আপনি এটা ইউজ করতে পারেন আমার জন্য। তো সেটাতে সিকোয়েন্স টুতে যায়, সে সুন্দর মতো ইউজ করতেছে এবং আমরা পরবর্তীতে আমরা কোড রিভিউটাও পাবো এবং এবং আমার কোড রিভিউ কোড জেনারেটরের কোডটাও পাবো। ঠিক আছে, তাহলে কি বুঝলাম যে পাস থ্রোটা কি করতেছে যে অরিজিনাল ইনপুট পরিবর্তন না করে পরের ধাপে সে ক্যারি করে দিচ্ছে, আপনাকে পাঠাই দিচ্ছে। সো এখানে আমরা কি করতেছি সিকোয়েন্স টুতে এভাবে আমি পাস থ্রো করে আমি ইউজ করে সেটাকে কি করতেছি, আমি এখানে আমি কোড জেনারেশনের যে কোডটা সেটাও আমি নিয়ে আসতে পারতেছি, ইভেন আমি কোড রিভিউটাকেও নিয়ে আসতে পারতেছি। দেখেন আমার ফার্স্ট এবার কি আসছে, দেখেন এটা সিম্পল কোড এক্সাম্পল অর নাম্বার এবং আমার এই যে কোড, দেখেন কোডটা দিয়ে দিয়েছে, এক্সাম্পল দিয়ে দিয়েছে, এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছে এবং আদার ল্যাঙ্গুয়েজ সব কিছু দিয়েছে, ঠিক ইউজ কেসেস, ফিডব্যাক। এবার আসতেছে সিম্পল রিভিউ, দেখেন আমার এবার এই জিনিসটা হচ্ছে রিভিউ। ঠিক আছে, এবার কিন্তু আমাকে রিভিউ দিয়েছে, তো আমি দুইটাই এখন কাজে লাগাতে পারতেছি। তাহলে আশা করি আপনি বুঝেছেন যে এই রানেবল পাস থ্রোটা কীভাবে কাজ করে। না বুঝলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন, আশা করি আমি সাহায্য করার চেষ্টা করব। আর যদি এটা নিয়ে আরও অনেক কিছু ডকুমেন্টেশন আছে আপনি ঘাটিয়ে আরও এটা বুঝে নিতে পারবেন, কোনো সমস্যা নাই, সেখান থেকে বুঝে নিতে পারবেন, অথবা আপনি এআই ইউজ করে আপনি লার্নিংটাকে আরও সুন্দর মতো শক্তপোক্ত করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি আপনি আজকে রানেবল নিয়ে, আমি রানেবল আসলে অনেক বড় করা যায় আর অনেক কিছু শেখানো যায়। ঠিক আছে, কিন্তু আমি আজকে শিখালাম যে আপনাকে যাত্রাটা শুরু করে দিলাম যে আপনি সুন্দর মতো যেন রানেবলটা স্টার্ট করতে পারেন। ঠিক আছে, তো আশা করি এই পর্যন্ত যেগুলো বুঝিয়েছি আপনার একটু হলে আপনি নলেজটা আপনার হয়েছে যে রানেবল জিনিসটা কি এবং কেন দরকার, কোন সময় দরকার, কোন সময় কিভাবে দরকার এবং কোনগুলা যেগুলো দেখিয়েছি সেটা কখন কোন ক্ষেত্রে কাজে লাগতে পারে। ঠিক আছে, তো আশা করি এই ভিডিওটা আর বেশি বড় করব না। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে সামনের অন্য কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।